হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য আমরা নার্সিং যে জেন পাস এক্সাম, সেই জেন পাস এক্সামের হেলথ অ্যাপটিটিউডের 4 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই প্র্যাকটিস সেটে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে। যেহেতু তোমাদের এটাই প্রথম বছর, সেই জন্যে কোশ্চেনগুলো একটু ইজি টাইপের করা হয়েছে এবং আসার মতো কোশ্চেন, ঠিক আছে, পরীক্ষার আসার মতো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। এবং এই কোশ্চেনগুলো তোমাদের হেলথ অ্যাপটিটিউডের যে সিলেবাস আছে, সেই সিলেবাসের প্রত্যেকটা টপিককে কভার করা হয়েছে, ঠিক আছে, এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা চেষ্টা করবে সবগুলো কোশ্চেনের অ্যান্সার করার নিজেরা, এবং কতগুলো ঠিক হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে। চলো তাহলে বেশি কথা না বলে আমরা শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন আজকের বলছে, চোখের রেটিনার কোন অংশ সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়? চোখের রেটিনার কোন অংশে সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়? ফার্স্ট কোশ্চেন, চোখের রেটিনার কোন অংশে সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়? তাহলে তোমরা নাম শুনে থাকবে পীতবিন্দু এবং অন্ধবিন্দু। তাহলে স্পষ্ট কথা বলেছে, স্পষ্ট বললে পারে সেই জায়গায় আমরা জানবো সেটা হচ্ছে পীতবিন্দু। পীতবিন্দুতে সবচেয়ে ভালো স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়, কারণ সেই জায়গাটায় রড কোষ প্লাস কোন কোষ বেশি থাকে। তাহলে এই পীতবিন্দুর আর একটা ইংরেজি নাম হচ্ছে আমাদের ফোভিয়া সেন্ট্রালিস। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। ফোভিয়া সেন্ট্রালিস। ক্লিয়ার? নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেন, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধিতে কোনটি গুরুত্বপূর্ণ? যেন কোন জিনিসগুলো, মানে শুধু ওষুধ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সুষম খাদ্য টিকাকরণের ক্ষমতা বাড়বে, ঘুমের জন্য ক্ষমতা বাড়বে, না অনেক বেশি জল পান করলে ক্ষমতা বাড়বে? তাহলে এটা তোমরা ভালো করে জানো যে কোনো রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে গেলে পারে আমাদের যেমন পুষ্টি দরকার প্লাস আর কি দরকার? পুষ্টির আন্ডারে পড়ছে একটা হচ্ছে আমাদের ভিটামিন দরকার, আর বিভিন্ন রকমের ভ্যাকসিন দরকার, তাই তো? তাহলে আমাদের এখানে বলছে পুষ্টি আর ভ্যাকসিন। তাহলে আমাদের সঠিক উত্তর হওয়ার কথা কি? দেখো এখানে লেখা আছে সুষম খাদ্য ও টিকাকরণ। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হওয়ার কথা আমাদের বি নম্বরটা। চলো দেখে নেওয়া যাক। তাহলে আমাদের এখানকার সঠিক উত্তর বি নম্বরটা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমাদের 3 নম্বর কোশ্চেন বলছে, ম্যালেরিয়া, কাঁপুনি ও টক্সিনের উপরে কোশ্চেন আছে। বলছে ম্যালেরিয়া জ্বরের কাঁপুনি আসার কারণ লোহিত রক্তকণিকা ফেটে যায় এবং টক্সিন মুক্ত হয়। তাহলে আমরা জানি ম্যালেরিয়ার রোগের জীবাণুর নাম কি? আমরা জানি ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এটা ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম। এবার কোশ্চেনে বলেছে ম্যালেরিয়ার জ্বরের কাঁপুনি আসার কারণ লোহিত রক্তকণিকা ফেটে টক্সিন মুক্ত হয়। এবং কোন টক্সিন মুক্ত হয়? একটা বলছে হিমোজোইন, একটা বলছে হেপারিন, একটা বলছে হিস্টামিন, এবং একটা বলছে প্রথমবিন। তাহলে এগুলোর মধ্যে কোন রাসায়নিক পদার্থ বা কোন টক্সিক মুক্ত হলে পারে আমাদের এই যে ম্যালেরিয়াতে কাঁপুনি দিয়ে যে জ্বর আসে সেই জ্বরটা আসবে? তাহলে এটার সঠিক উত্তর কিন্তু হিমোজাইন। তাহলে ম্যালেরিয়া রোগের হিমোজাইন যদি রিলিজ হয় তাহলেই কিন্তু আমাদের কাঁপুনি দিয়ে জ্বর আসবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এ, তাই তো? তাহলে অ্যান্সার দেখে নাও। ক্লিয়ার? নেক্সট চলে আসছি আমরা 4 নম্বর কোশ্চেন, কোনো ব্যক্তি হঠাৎ হার্ট অ্যাটাক হলে প্রাথমিক চিকিৎসায় কোনটি সঠিক নয় বলেছে কিন্তু। তাহলে সঠিক নয় কি বলছে? রোগীকে সোজা করে বসানো, তাকে হাঁটাহাঁটি করতে বলা, আঁটোসাঁটো পোশাক ঢিলে করা এবং দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা। তাহলে দেখো, রুগীকে সোজা করে বসানো, তাহলে এইটা, তারপরে আঁটোসাঁটো পোশাক ঢিলে করা, এগুলো কিন্তু আমরা জানি এগুলো করতে হয় প্রাথমিক চিকিৎসায়। কিন্তু কোনটা করতে হয় না? যে যখন কোনো পেশেন্ট হার্ট অ্যাটাক হচ্ছে বলে মনে হচ্ছে তাকে কিন্তু হাঁটাহাঁটি করতে বারণ করা হবে। বলেছে সঠিক নয় বলেছে। হাঁটাহাঁটি করলে পারে কিন্তু
তোমার হার্টের উপর চাপ পড়বে বেশি, এবং চাপ পড়লে পারে সেক্ষেত্রে আরও প্রবলেম হতে পারে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা, সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। ক্লিয়ার? নেক্সট 5 নম্বর কোশ্চিন, সুমন স্কিমের রূপরেখা, যেটা কোশ্চিন এসছে, সুমন স্কিমের রূপরেখা। এই সুমন কথাটা এসছে কোথা থেকে? সুমনের ফুল ফর্ম কী? সুমন হচ্ছে আমাদের একটা ভারত সরকারের স্কিম, ঠিক আছে? এই সুমন স্কিমের অধীনে গর্ভবতী মহিলাদের জন্য কোন কোন পরিষেবা বাধ্যতামূলক, দেন গর্ভবতী মহিলাদের কি কি পরিষেবা দেওয়া হয়। আচ্ছা, সুমন কী কী অপশন বলেছে? বিনামূল্যে সিজারিয়ান সেকশন, মানে বিনামূল্যে মহিলাদের সিজার করানো হবে, কেবল ওষুধ দেওয়া হবে, যাতায়াতের ব্যবস্থা করা হবে, আর সবকটি। তাহলে সুমন এর ফুল ফর্ম কী? সুরক্ষিত, সুমনের ফুল ফর্ম হচ্ছে সুরক্ষিত মাতৃভা অভিযানের স্কিমে কিন্তু এইটা আছে আমাদের, ঠিক আছে, সুমন। তো এই সুমন স্কিমের অধীনে কিন্তু আমাদের ভারত সরকার দ্বারা এটা চালানো হয়েছে। আর এই সুমন স্কিমের আন্ডারে কোনো মহিলা, যে মহিলাগুলো প্রেগনেন্ট, তাদের কি হচ্ছে ডেলিভারির ব্যবস্থা করা হবে বিনামূল্যে, এবং তাদের বাড়ির থেকে হসপিটাল অবধি এবং হসপিটাল থেকে বাড়িতে আনার ব্যবস্থা করবে, মানে যাতায়াতের ফ্রি, এবং তাদের যে মেডিসিনগুলো সেগুলো কিন্তু এই সুমন স্কিমের আন্ডারে ফ্রিতে দেওয়া হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সবকটি। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই তো? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো টোটালটা দেওয়া আছে। তারপরের কোশ্চেন আমরা চলে আসি, বলছে স্নায়ুস্পন্দন পরিবহনের সময় কোষ পর্দার ডিপোলারাইজেশন ঘটে কোনটির ফলে? তোমরা এটা কিন্তু পড়েছো নার্ভাস সিস্টেমে, যে স্নায়ুস্পন্দনের পরিবহনের সময় পোলারাইজ আর ডিপোলারাইজ কন্ডিশন, ঠিক আছে? তাহলে এই পোলারাইজ আর ডিপোলারাইজ কন্ডিশনের মধ্যে বলেছে এখানে ডিপোলারাইজে কোনটার ঘটে, মানে কোন আয়নটার জন্য ডিপোলারাইজেশন ঘটে। তাহলে বলছে পটাশিয়াম বেরিয়ে গেলে পারে, সোডিয়াম প্রবেশ করলে পারে, ক্যালসিয়াম বেরোলে পারে, ক্লোরাইড প্রবেশ করলে পারে। তাহলে তোমরা এটা কিন্তু ভালো করে জানো যে যদি সোডিয়াম প্রবেশ করে, যদি Na+ প্রবেশ করে, তাহলে কিন্তু ডিপোলারাইজেশন হয়, তাই তো? ডিপোলারাইজেশন ঘটে। তাহলে সোডিয়াম প্রবেশ করলে পারে ডিপোলারাইজেশন হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা, সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা 7 নম্বর কোশ্চেন, বলছে হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়ামের সাথে আর কোন উপাদানের প্রয়োজন? এটা একদম বাচ্চাদের মতো কোশ্চেন, ঠিক আছে? হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়ামের সাথে, তোমরা খুব ইজিলি জানো, এটা বারবার বলার কোনো কিছু নাই, এটা আমাদের ফসফরাস অ্যান্সার হয়ে যাবে। ফসফরাস অ্যান্সার। কী কী অপশন ছিল? লোহা, ফসফরাস, পটাশিয়াম এবং সোডিয়াম। তাহলে আমরা অপশন সিটাকেই সঠিক বলে ধরছি। ক্লিয়ার? তাহলে ফসফরাসের দরকার। নেক্সট চলে আসে আমরা 8 নম্বর কোশ্চেন, বায়ুবাহিত রোগ প্রতিরোধের জন্য নিচে কোনটি সবচেয়ে কার্যকর? সবচেয়ে কার্যকর কোনটি? বলছে গ্লাভস পরা। গ্লাভস পরলে কি বায়ুবাহিত রোগ দূর হয়? নেক্সট চলে আসি, মাস্ক ব্যবহার এবং ভেন্টিলেশন। মাস্ক ব্যবহার করতে হবে এবং ভেন্টিলেশন মানে বাতাসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বাতাস নিতে হবে। তারপরে জল ফুটিয়ে খাওয়া, সাবান দিয়ে হাত দেওয়া। এটাও একদম বাচ্চাদের মতন কোশ্চেন। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? কারণ বায়ু দূষণ কেবলমাত্র মাস্ক দ্বারা আর ভেন্টিলেশন দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা 9 নম্বর কোশ্চেন, অজ্ঞান ব্যক্তির জিহ্বা উল্টে গিয়ে শ্বাসনালী বন্ধ হওয়ার ভয় থাকলে পারে তাকে কোন অবস্থায় শুয়ে রাখা উচিত? তাহলে যদি চিৎ করে শুয়ে রাখো তাহলে কিন্তু এটা এই জিভ দিয়ে বন্ধ হয়ে যেতে পারে শ্বাসনালী। উপর করে শুয়ে রাখলে পারে বুকে প্রেশার পড়বে, ঠিক আছে? পা উপরে তুলে রাখলে পারেও হবে না। তাহলে এখানে বোঝাই যাচ্ছে রিকভারি পজিশন, মানে এক পাশে যদি কাত করে শুয়ে রাখো তাহলে কিন্তু এটা সবচেয়ে বেটার একটা পজিশন অজ্ঞান রোগীদের জন্য। তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা, সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। তারপরে কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, তাহলে আমাদের 50% কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে, আর 50% কোশ্চেন থাকবে। 10 নম্বর, SAANS অভিযান কোন রোগ থেকে শিশুদের মৃত্যুর হার কমাতে শুরু করেছে? তাহলে SAANS এটা এই অভিযানটা শিশুদের কোন রোগের থেকে বাঁচানোর কাজ করেছে? পোলিও, নিউমোনিয়া, হাম এবং ডায়রিয়া। কোনটা? পোলিও। দেখো অপশন কী কী আছে, পোলিও, নিউমোনিয়া, হাম, ডায়রিয়া। এই চারটার মধ্যে কোনটা? তাহলে আমাদের আগে জানতে হবে SAANS এর পুরো নাম কি।
এটার পুরো নাম হচ্ছে, যদি আমরা দেখি, সোশ্যাল অ্যাওয়ারনেস। দেখো, এস ফর সোশ্যাল, সোশ্যাল, এ অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেস, আবার এ অ্যান্ড অ্যাকশন, অ্যাকশন, তারপরে এন আছে অ্যাকশন টু নিউট্রালাইজ, সরি, নিউট্রালাইজ, নিউট্রালাইজ নিউমোনিয়া, নিউমোনিয়া সাকসেসফুলি। তার মানেটা কি হচ্ছে, আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন টু নিউট্রালাইজ নিউমোনিয়া সাকসেসফুলি। তার মানে কোন রোগের হার কমানোর জন্য আমাদের এইটা ব্যবহার করা হয়। তাহলে সান, দেখো এখানে কি বলা আছে, নিউমোনিয়া রোগের জন্য এটা কিন্তু ইউজ করা হয়। তাহলে কোশ্চেনটা ছিল সান অভিযান কোন রোগ থেকে শিশুদের মৃত্যুর হার কমানোর শুরু করেছে। তাহলে এটা কি হবে, আমাদের নিউমোনিয়া। ক্লিয়ার? তারপরের কোশ্চেন আমাদের 11 নম্বর কোশ্চেন, হিমোগ্লোবিনের একটি অণু সর্বাধিক কটি অক্সিজেন পরিবহন করতে পারে বা অক্সিজেন অণু পরিবহন করতে পারে। এটা কিন্তু তোমরা সবাই ছোটোবেলা থেকে পড়ে এসছো। এটা কিন্তু 4টি অণু পরিবহন করতে পারে। ক্লিয়ার? তাহলে কয়টি অণু পরিবহন করতে পারে? 4, 4টি অণু। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। নেক্সট চলে আসি আমরা, হাতে স্যানিটাইজার ব্যবহারের সঠিক সময় অন্তত কতক্ষণ। দেন হাতে যে তুমি স্যানিটাইজার ইউজ করবে তার সঠিক সময় অন্তত কতক্ষণ? 5 সেকেন্ড, 2 মিনিট, 20 সেকেন্ড, আর হচ্ছে আমাদের 10 সেকেন্ড, 10 সেকেন্ড। একটা হচ্ছে 5 সেকেন্ড, একটা হচ্ছে 2 মিনিট, একটা হচ্ছে 20 সেকেন্ড, আর একটা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু অলওয়েজ 20 সেকেন্ড ধরে তোমাকে কিন্তু হাতে স্যানিটাইজার রাব করতেই হবে। ঠিক আছে? নেক্সট চলে আসি আমরা 13 নম্বর কোশ্চেন, সাপে কামড়ালে প্রাথমিক চিকিৎসা কী হবে? সাপে কামড়ালে প্রাথমিক চিকিৎসা কী হবে? আমরা জানি যে বেঁধে দিতে হবে, যেখানে সাপে কামড়েছে তার থেকে আমাদের 4 সেন্টিমিটার ওপরে বেঁধে দিতে হবে। ঠিক আছে? তাহলে এবার বাধাটা কীভাবে বাঁধতে হবে? খুব শক্ত করে বাঁধতে হবে, লোহার তার দিয়ে বাঁধতে হবে, ঠিক আছে, বাধা নিষেধ, কিংবা এমনভাবে বাঁধতে হবে যাতে একটা আঙুল ঢোকানো যায়। তাহলে এটাও তোমাদের পড়ানো হয়েছে যে এমনভাবে বাঁধতে হবে যাতে একটা আঙুল ওখানে প্রবেশ করানো যায়। ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বর, সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। নেক্সট 14 নম্বর কোশ্চেন আমাদের, নিচের কোন দিনটি বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে পালন করা হয়? তাহলে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে, এটা খুব ভিভিআই কোশ্চেন, এই দিনগুলো থেকে একটা কোশ্চেন পাবে। নার্সিং ডে কবে, ম্যালেরিয়া ডে কবে, নিউমোনিয়া ডে কবে, যক্ষা ডে কবে। ঠিক আছে? তাহলে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে পালন করা হয় কোন দিনটাকে? তাহলে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে পালন করা হয় আমাদের কোন দিনটাকে? আমাদের দেখো 25শে এপ্রিলকে। কততে? এখানে দেখো 25শে এপ্রিল যে আছে সেটা কিন্তু আমাদের বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে পালন করা হয়। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসি আমাদের 15 নম্বর কোশ্চেন, কায়াকল্প স্বাস্থ্যের পুরস্কার ওপর দিয়েছে, যে কায়াকল্প পুরস্কার সরকারি হসপিটালে কেন দেওয়া হয়? কায়াকল্প যে পুরস্কারটা, এটা সরকারি হসপিটালে কেন দেওয়া হয়? বেশি অপারেশনের জন্য, নতুন বিল্ডিংয়ের জন্য, পরিচ্ছন্নতা ও সংক্রমণযুক্ত পরিবেশের জন্য, আর হচ্ছে কম খরচের জন্য। তাহলে কায়াকল্প যে আমাদের পুরস্কারটা, সেটা দেওয়া হয় কিসের জন্য? যে যদি কোনো হসপিটাল খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সংক্রমণ মুক্ত হয়, তখন সেই হসপিটালকে এই কায়াকল্প পুরস্কারটা কিন্তু দেওয়া হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। ঠিক আছে? নেক্সট চলে আসি 16 নম্বর কোশ্চেন, মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি?
দেখো আমরা জানি মানবদেহের ক্ষুদ্রতম অস্থি কানে থাকে এবং কানে 3 ধরনের অস্থি থাকে, মিলিয়াস, ইনকাস অ্যান্ড স্টেপিস। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে স্টেপিস। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা, স্টেপিস। আচ্ছা, মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি বলো তো? কোথায় থাকে? মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে আমাদের ফিমার। কোথায় থাকে? যে আমাদের থাই যেটা আছে, থায়ে কিন্তু এই ফিমারটা থাকে। ক্লিয়ার? তাহলে মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম স্টেপিস, যেটা কানে থাকে। ঠিক আছে, 3 ধরনের অস্থি থাকে, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস, আর স্টেপিস হচ্ছে সবচেয়ে ছোট। 17 নম্বর কোশ্চেন আজকের বলছে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কত পরিমাণ শক্তি পাওয়া যায়? 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কত পরিমাণ শক্তি পাওয়া যায়? তোমরা কিন্তু জানো যে কার্বোহাইড্রেট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় বলেছে এখানে, এটা হচ্ছে 4.1, নেক্সট হচ্ছে 9.3 কিলো ক্যালোরি, 7.0 কিলো ক্যালোরি, আর হচ্ছে 1.0। তাহলে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে তোমরা এটা পড়ে এসছো, কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন এই দুটো থেকেই একই পরিমাণ শক্তি পাওয়া যায়, সেটা হচ্ছে 4.1। আর যদি ফ্যাটের কথা বলা হতো তাহলে এইটা হতো ফ্যাট। তাহলে এখানে যেহেতু বলেছে কার্বোহাইড্রেট, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এ নম্বরটা। তাহলে কারেক্ট অ্যান্সার এ নম্বরটা। ক্লিয়ার? এবার নেক্সট চলে আসি আমরা 18 নম্বর কোশ্চেন। ড্রপসলেট নিউক্লিয়ারের মাধ্যমে বাতাসে ছড়ায় কোন রোগ? যেন ড্রপসলেটের মাধ্যমে, ঠিক আছে, কোন রোগ ছড়ায় বাতাসে? তাহলে এটা সবাই জানো যে ড্রপসলেটের কথা বলা হচ্ছে, তার মানে সেটা কোনো বায়ুবাহিত রোগ হবে, এয়ারবাহিত রোগ হবে। তাহলে এয়ারবাহিত রোগ কলেরা, টিটেনাস, ম্যালেরিয়া, যক্ষা। তাহলে আমরা এখান থেকে সঠিক উত্তর জানছি আমাদের যক্ষা। আচ্ছা, যক্ষা রোগের জীবাণুর নাম কি? যক্ষা রোগের জীবাণুর নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তাই তো? এই যক্ষা রোগ হলে পারে জেনারেলি ফুসফুসকে অ্যাটাক করে, তাই না, যক্ষা রোগ। আর যক্ষা রোগের ভ্যাকসিনের নাম কি? যক্ষা রোগের ভ্যাকসিনের নাম হচ্ছে বিসিজি ভ্যাকসিন। যক্ষা রোগের ভ্যাকসিনের নাম হচ্ছে বিসিজি ভ্যাকসিন। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর দেখে নাও। তাহলে সঠিক উত্তর আমরা বললাম বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই যে তোমাদের এই সাইডে যে দেখো একটা বক্সের মধ্যে টোটালটাই দেওয়া আছে, তোমরা এই যক্ষা সম্পর্কে কিছু ডিটেলস ডেটা এখানে দেওয়া থাকবে, তাতে করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কেন অ্যান্সারটা হলো। প্রত্যেকটা কোশ্চিনের পাশে পাশে কিন্তু এই উত্তরের বিশ্লেষণ দেওয়া আছে, যে সেখানে ডিটেলস দেওয়া আছে যে কেন উত্তরটাকে চুজ করা হলো, কেন নেওয়া হলো। তুমি যদি এই ডেটাগুলো পড়ো তাহলে তোমার অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট চলে আসে আমরা 19 নম্বর কোশ্চেন। রক্তক্ষরণ বন্ধ করতে প্রাথমিক চিকিৎসায় টার্নিকেট ব্যবহারের সঠিক নিয়ম কী? যে রক্তক্ষরণ বন্ধ করতে, দেখা গেলো কারো কোথাও কেটে ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, বন্ধ করতে পারছে না, সেই বন্ধ করার জন্য প্রাথমিক চিকিৎসায় টার্নিকেট ব্যবহার করা হয়। আর এই টার্নিকেট ব্যবহার করার সঠিক নিয়ম কী? তাহলে টার্নিকেট ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে সরাসরি ক্ষতের উপরে, তারপরে হচ্ছে ভারী বরফ ঘষা, ক্ষতের উপরে শক্ত করে বাঁধা যাতে রক্ত প্রবাহ কমে, আর নুন দিয়ে দেওয়া। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে ক্ষতের উপরে শক্ত করে বাঁধা যাতে করে রক্ত প্রবাহ কমে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। ক্লিয়ার? আমাদের আজকের লাস্ট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন। ভারতের ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামে কোন রোগটি নিয়ন্ত্রণ করা হয়? বলেছে ভেক্টর বর্ন ডিজিজ। ভেক্টর কাদের বলা হয়? যারা রোগ জীবাণুকে বহন করে তাদেরকে বলা হয় ভেক্টর। তাহলে ভেক্টর বর্ন ডিজিজের ক্ষেত্রে দেখো কি কি বলেছে, এখানে বলছে কোনটা নিয়ন্ত্রণ করে না বলেছে, তার মানে সেটা ভেক্টর বর্ন ডিজিজ হবে না। তার মানে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড এবং কালাজ্বর। এবার কোনটা ভেক্টর বর্ন ডিজিজ নয় সেটা যদি তোমরা বের করতে পারো তাহলে হয়ে যাবে। দেখো, ম্যালেরিয়া মশা দ্বারা বাহিত হয়, ডেঙ্গু মশা দ্বারা বাহিত হয়, কালাজ্বরও মশা দ্বারা বাহিত হয়। তাহলে একমাত্র বাকি থাকছে আমাদের কি? টাইফয়েড কিন্তু একটা জলবাহিত রোগ, ওয়াটারবাহিত রোগ, ঠিক আছে। তাহলে সেটা কিন্তু কোনো ভেক্টর দ্বারা বাহিত হয় না। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সি নম্বরটা। তাহলে টাইফয়েড একটি আমাদের জলবাহিত রোগ বা খাবারের মাধ্যমে ছড়ায়। তাহলে এই ছিল আমাদের আজকের 20টা কোশ্চেন ইম্পর্টেন্ট আমাদের সেট 4 থেকে। তোমাদের নেক্সট দিন দেখা হচ্ছে সেট নম্বর 5 নিয়ে। যে কোশ্চেনগুলো সলভ করানো হলো অবশ্যই সেই কোশ্চেনগুলো তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে, ঠিক আছে।
আগে নিজে নিজে করার চেষ্টা করবে, তারপরে আমার সাথে ম্যাচ করাবে উত্তর যে ঠিক হচ্ছে কিনা। আর তাহলে তবেই বুঝতে পারবে যে তুমি কতগুলো অ্যান্সার ঠিক করতে পারছো। ক্লিয়ার? চলো তাহলে আজকের মতো এখানেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন, পরের ক্লাসে।